আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলগুলোর সাথে শনিবার থেকে ফের আলোচনায় বসবেন ডক্টর ইউনূস। ৬ সংস্কার কমিশনের অগ্রগতি জানানো হবে। এবং মহালয়া দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। মন্দিরে মন্দিরে দেবীর বন্দনা, কঠোর নিরাপত্তা বলয় র্যাবের। অন্তর্বর্তী সরকার শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি তা জানান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এটা তৃতীয় দফায় রাজনৈতিক দলের বৈঠক। এতে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। এছাড়া আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হওয়ার পরের থেকে ২ দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। দেশের প্রধান দলগুলোর সাথে উপদেষ্টা মণ্ডলী কথা বলবেন এবং আপনারা শনিবারই জানবেন কাদের সাথে কথা হচ্ছে। এই কমিশনগুলোর ফরমেশন 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। পুলিশ বাহিনীর সংস্কারে সহায়তা করবে ইতালি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে পুলিশের সংস্কার ও বাংলাদেশিদের নিরাপদ অভিবাসনে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রো। বৈঠকে ইতালিতে অবৈধ অভিবাসন রোধ ও দ্বিপাক্ষিক বাণিজ্য প্রাধান্য পায়। জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর ইউনূসের সাথে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আনুষ্ঠানিক বৈঠকের এক সপ্তাহ পরেই সাক্ষাৎ করলেন দেশটির রাষ্ট্রদূত। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রশংসা করে পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণে সহায়তার কথা জানান রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রো। তিনি আশা করেন শীঘ্রই দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যের পরিধি আরও বাড়বে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পরিকল্পিতভাবে পোশাক খাত ও পার্বত্য চট্টগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। এর পেছনে স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা জড়িত এমন অভিযোগ করে বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার তাগিদ দেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সিনিয়র নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গণ আন্দোলনে পালিয়ে যাওয়া স্বৈরাচার রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, জনগণ তা প্রতিহত করবে। মইনুল আসারের রিপোর্ট। বন্যায় ক্ষতিগ্রস্ত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ পাঠাচ্ছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ কমিটির সদস্যরা দায়িত্বপ্রাপ্তদের হাতে খাতা কলম সহ ওইসব উপকরণ বুঝিয়ে দেন। পরে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, দুর্যোগের শুরু থেকেই সাধ্য অনুযায়ী দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। প্রথম চালান যেটা 10,000 প্যাকেট শিক্ষা সামগ্রী, সেটা আমরা আজকে এই 5টি জেলার মধ্যে 5টির মধ্যে 4টি জেলাতে এখন পাঠানো হবে। এ সময় তিনি বলেন, এখনো প্রশাসন সহ গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা বহাল তবিয়তে আছে এবং তাদের সহায়তায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। যত জায়গায় যত বিশৃঙ্খলা, ফ্যাক্টরিতে ভাঙচুর, কারণ ভাঙচুরের কারণ কি খোঁজ নিয়ে যেয়ে দেখবেন ওই ফ্যাক্টরির শ্রমিকই না। আজকে হিলট্রেক্সে হচ্ছেটা কি? হিলট্রেক্সে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা, অর্থাৎ সর্বত্রই সেই রেখে যাওয়া স্বৈরাচারের দোসর যারা ছিলেন তারা এখন ভাবছে কবে তারা ঢুকবে, বিভিন্ন টুক করে ঢুকে পড়বেন, টুক করে ফেলে দিবেন, এই সমস্ত কথা বলে না। এখন আমরাও বসে আছি, দেশের মানুষ বসে আছে, টুক করে চলে আসুন, তখন দেখা যাবে আপনার ঝুপ করে কি হয়ে যায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, পার্শ্ববর্তী দেশের হাতে পোশাক খাত তুলে দিতেই পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। একজন সাবেক সভাপতি একটি বিবৃতি দিয়েছে
এই সাবেক সভাপতির আমলে বাংলাদেশে গার্মেন্টসকে ধ্বংস করে হিন্দুস্তানে নিয়ে যাওয়ার এই ফায়সালা করেছিল এই ব্যক্তিটি। এরা কোথায়? জনসমক্ষে হাজির করে গ্রেফতার করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো উচিত বলে মনে করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী। আন্দোলনকারীদের সাথে বৈঠক শেষে তিনি জানান, বয়স কত বাড়ানো হবে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবেন তারা। এদিকে চাকরির বয়সসীমা বাড়ানোর বিষয়ে যৌক্তিক সমাধান আশা করেছেন আন্দোলনকারীরা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন চাকুরি প্রত্যাশীরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এই দাবি নিয়ে আরও সোচ্চার হন আন্দোলনকারীরা। সবশেষ গত সোমবার চাকুরির বয়স বৃদ্ধির দাবি পর্যালোচনা করে প্রতিবেদন দিতে 2 সদস্যের কমিটি করে সরকার। কমিটিতে সাবেক সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরীকে আহ্বায়ক ও জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানকে সদস্য সচিব করা হয়। সচিবালয় এই কমিটির সাথে বৈঠক করেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। আমাদের দাবি যৌক্তিক, এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। আমরা যারা আন্দোলন করতেছি আমাদের 12 জনের একটা কমিটি আছে। যদি আমরা 12 জন বাদে, যেহেতু আমরা 7 দিন আমাদের সময় দিয়েছে, 7 দিনের ভেতরে বা পরবর্তী সময়েও আমরা 12 জন বাদ দিয়ে যে কেউ তো এই আন্দোলনের ডাক দিতে পারে। যদি অন্য কোনো গ্রুপ বা গোষ্ঠী এই আন্দোলনের ডাক দেয় এবং তারা যদি দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে, সেই দায়ভার আমরা 12 জন নিব না। সরকারি চাকুরিতে নিয়োগের বয়সসীমা বাড়ানো যৌক্তিক বলে মনে করেন কমিটির আহ্বায়ক আব্দুল মুহিত চৌধুরী। তবে সরকারের নীতি পদ্ধতি পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এখনকার যে বয়সটা এইটা বাড়ানো উচিত। ইউনিভার্সিটি সেশন জট, কোভিড, এই সমস্ত কারণে অনেক ছাত্রছাত্রী, একটা সেগমেন্ট এরা এফেক্টেড হয়েছে খুব সিভিয়ারলি। আমেরিকায় তো কোনো বয়সই নেই চাকরি প্রবেশের। অন্যান্য জায়গায় পার্শ্ববর্তী দেশগুলোতে অন্যান্য দেশে বয়স এমনিতেই বেশি আছে, বিভিন্ন সময় হয়েছে। কাজে আমরা এতদিন পিছিয়ে ছিলাম। এটা অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার, কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না। আমরা এখন সবকিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এ সময় তিনি আরও জানান, মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারির পরই জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামাল নাসির চৌধুরী, সাবেক সচিব মেজবাউদ্দিন আহমেদ, ব্যাংক অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং সাবেক এমপি সালাম মোর্শেদীকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার সিএমএম আদালতের বিচারকরা তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা হত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের মন্ত্রী পর্যায়ের ব্যক্তি, সাবেক এমপি, সাবেক সচিব ও ব্যাংক অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান সহ 5 জনকে বুধবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ঢাকার পল্টন থানার হত্যা মামলায় প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা কামাল আব্দুল নাসের ও সাবেক সচিব মেজবাউদ্দিন আহমেদের রিমান্ড চাওয়া হয়। আদাবর থানার হত্যা মামলায় সালাম মোর্শেদী, যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও গুলশান থানার হত্যা মামলায় নাসিক জামান আদনানের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় আসামিদের আইনজীবীরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে জামিন চান। পল্টন থানার 2 বছর আগের একটি মামলায় তাকে জড়ানো হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে তার জামিনের প্রার্থনা করেছি এবং রিমান্ড বাতিলের জন্য আমরা প্রার্থনা করেছি। রিমান্ডে নেওয়ার আগে চিকিৎসা করতে হবে এবং রিমান্ডের পরেও ডাক্তার দেখিয়ে তারপরে বিজ্ঞ আদালতে তাকে আনতে হবে। এই শর্ত সাপেক্ষে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার রিমান্ড 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা আদালতে শুনানি করেছি, তার জামিন প্রার্থনা করেছি। আদালত আমাদের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেছে। জেল হাজতে সতর্কতার সাথে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয় সেই আদেশ আদালত প্রেরণ করেছেন এবং তার মেডিকেল চেক আপ, তিনি একজন ক্যান্সারের পেশেন্ট, তাকে যেন নিয়মিত চিকিৎসায় রাখা হয় আদালত
সেই আদেশটুকু আজকে দিয়েছেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। একজন সচিব আপনারা জানেন মোহাম্মদ মেজবাউদ্দিন উভয় পক্ষের শুনানি অন্তে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার চেয়ারম্যান এক্সিম ব্যাংক লিমিটেড যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আব্দুল সালাম মোর্শেদি এই অবৈধ সরকারের প্যাসিজ হাসিনা সরকারের একদল অবৈধ এমপি ছিল, বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। বসুন্ধরা গ্রুপের একজন কোঅর্ডিনেটর নাসিক আদনান, বিজ্ঞ আদালত তাকে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। হত্যা ষড়যন্ত্রের সঙ্গে সে জড়িত বিদায় এই কামাল নাসের সহ তার সহযোগিতা সেখানে তার নেতৃত্ব ছিল। পল্টন থানা মামলায় রিমান্ডে প্রেরণ করা হয়। এর আগে দোহার, সাভার ও আশুলিয়ার পৃথক 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে মোট 7 দিনের রিমান্ডে পাঠায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আস্থাহীনতার কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এখনো কম, হুন্ডিতেই দেশে টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। রেমিটেন্সের প্রবাহ নিয়ে রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় এই তথ্য তুলে ধরেছেন সংশ্লিষ্টরা। দক্ষ জনবল তৈরি, অভিবাসন খরচ কমানো এবং বিদেশ যেতে সহজ ঋণ সুবিধা দিয়ে এ সংকট নিরসন সম্ভব বলে মনে করছেন ব্যাংকাররা। তরিক ইসলামের রিপোর্ট। প্রতি বছর বাংলাদেশ থেকে বাড়ছে প্রবাসীর সংখ্যা, অথচ বাড়ছে না কাঙ্ক্ষিত রেমিটেন্সের হার। যদিও গেল সেপ্টেম্বরে রেকর্ড $240 কোটি দেশে পাঠিয়েছে প্রবাসীরা। এ বাস্তবতায় বৈধ পথে প্রবাসী আয় বা রেমিটেন্স বাড়াতে এ গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM। অনুষ্ঠানে যোগ দিয়ে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা তুলে ধরেন ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর সীমাবদ্ধতার কথা। যে বিনিয়োগটা, প্রজেক্ট কস্ট, মাইগ্রেশন কস্ট, সেখানে কোনো হাত দিচ্ছি না। দেখা গেল 2 বছর পর সে ইলিগাল হয়ে যায়, ইলিগাল চ্যানেলে কিন্তু টাকাটা সে পাঠাতে পারছে না। গভর্নমেন্টের বাইরে যে অফিসগুলো আছে, ফরেন অফিসগুলো আছে, এরা টোটালি ইনঅ্যাক্টিভ। একটা সুন্দর ভবিষ্যতে নিশ্চয়তা দিবে, তখন কিন্তু তারা একটু কম রেটে হলে কখনোই ইলিগাল চ্যানেলে যাবে না। বৈধ পথে রেমিটেন্স আনতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। It is pertinent to say that if migrants get proper education, training, information and financial literacy as well as finance from formal sources. রেমিটেন্স কম আসায় বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতাকেই দায়ী করেন BIBM এর মহাপরিচালক। ব্যাংকিং সেবা সহজ করার কথাও বলেন তিনি। আমাদের যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আমাদের যে BMET, বয়সল, বাইরা, কমার্শিয়াল ব্যাংকস, বাংলাদেশ ব্যাংক, মিনিস্ট্রি অফ ফিনান্স, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, পুরো যে স্টেক হোল্ডার যে প্ল্যাটফর্মটা আছে, এখানে কমিউনিকেশন গ্যাপ আছে, এখানে কোঅপারেশনের গ্যাপ আছে, এখানে কোঅর্ডিনেশনের গ্যাপ আছে এবং এইটা বাড়াতে হবে। বিশ্ববাজারের চাহিদা মতো দক্ষ জনবল তৈরি ও প্রবাসীদের সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান বক্তারা। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। শুভ মহালয়ার মধ্য দিয়ে সারা দেশের মণ্ডপে মণ্ডপে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল থেকেই দেবীর বন্দনা করেন ভক্তরা। এর আগে ভোরবেলা পরিবারের মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় তর্পণ প্রদান করেন সনাতন ধর্মাবলম্বীরা। এরপর মহালয়ার বিশেষ পূজা অর্চনা ও অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানান ভক্তরা। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। মহালয়ার পুণ্যলগ্নে পিতৃপক্ষের শেষে শুরু হয়েছে দেবীপক্ষ। রাজধানী সহ সারা দেশের মন্দিরগুলোতে ভোর থেকে শুরু হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। পরিবারের মঙ্গল কামনায় তর্পণ প্রদানের মধ্য দিয়ে বিশেষ প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ রাজধানীর মন্দিরগুলোতে বিশেষ পূজা অর্চনা ও অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানান ভক্তরা। মার কাছে প্রার্থনা, জগতের সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী শান্তিতে থাকুক, শান্তি এবং মত সুন্দরভাবে কোনো যেন অরাজ্যকতার সৃষ্টি যেন না হোক, এটা মার কাছে প্রার্থনা। আমাদেরকে নিরাপত্তার সাথে সবকিছু করা হবে, আমরা এই বিশ্বাসে আছি। বাংলাদেশে যদি কোনো অশুভ শক্তি থাকে, সেই অশুভ শক্তি যেন শুভ শক্তির দ্বারা
যেন তারা পরাভূত হয়। নির্বিঘ্নে পূজা উদযাপন করতে সারা দেশের মণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এছাড়া ভক্তদের সুবিধার্থে প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানায় তারা। নিরাপত্তার ব্যাপারে সরকার খুব দৃঢ়প্রতিজ্ঞ। ইতিমধ্যে আমাদের সাথে সেনাবাহিনী তৎপরতা আছে। ওনারাও প্রত্যেকটা জেলায় উপজেলায় পূজা পরিষদের নেতাদের সাথে মিটিং করেছেন। প্রত্যেক পূজা মণ্ডপেই এই বছর বিশেষভাবে স্বেচ্ছাসেবক বাহিনী রাখা হয়েছে আমাদের মন্দিরগুলো একটা পর্যায়ে রাখার জন্য, যাতে কোনো অপশক্তি এই পূজায় ব্যক্ত না ঘটাতে পারে। মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়েই শুরু হবে এবারের শারদোৎসব। আর ১৩ অক্টোবর দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এদিকে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে উস্কানি থাকলেও বিশৃঙ্খলা রোধে মাঠে তৎপর থাকবে র্যাব। শারদীয় দুর্গাপূজায় সকাল ও বিকেলে বিশেষ টহল থাকবে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। তিনি আরও জানান, সারা দেশের পূজা মণ্ডপে নিরাপত্তায় কাজ করবে র্যাব। কমান্ডো, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায়। সবার মতামত এবং বাস্তবতা পর্যবেক্ষণের মাধ্যমে শ্বেতপত্র প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিকেলে সিলেটে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। তিনি বলেন, দেশে ভীতি ও আস্থাহীনতার অবস্থা এখনো বিদ্যমান। রাজনীতিবিদ ও সরকারি কর্মচারীরা ব্যবসায়ী হয়ে গেছেন অথবা ব্যবসায়ীরাই রাজনীতিবিদ হচ্ছেন উল্লেখ করে দেবপ্রিয় বলেন, বর্তমান সরকার ও শ্বেতপত্র প্রণয়ন কমিটি এই অবস্থা পরিবর্তনে কাজ করছে। দেশের থেকে টাকা অর্থ পাচার হয়ে যায়, ব্যাংকের টাকা ফেরত যায় না, কর কেউ দেয় না, একই রকমভাবে সরকারি প্রতিষ্ঠানের ভিতরে চুরি হয়। এইগুলোকে কেন হয় সেই প্রক্রিয়াগুলোকে আমরা উন্মোচন করার চেষ্টা করব, যাতে করে আগামী বাজেটে অথবা আগামী দিনে যে সমস্ত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে অথবা যে সমস্ত রাজনৈতিক তৎপরতা হবে এইগুলি সমাধানের পক্ষে কাজ করতে পারে। আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে জুলাই-আগস্টের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর চেয়ারম্যান ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে এই অভিযোগ দায়ের করেন। এছাড়া 10ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। হুমায়ুন চিস্তির রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। অভিযোগে বলা হয়, 19 জুলাই 14 দলের বৈঠক থেকে সারা দেশে কারফিউ জারি এবং দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার নির্দেশনা ও পরিকল্পনায় যুক্ত 14 দলের নেতারা। তরুণ বাচ্চাদের মানে 16, 17, 18 বছর বয়স গুলি খেয়ে হাত খুলে গেছে, গুলি খেয়ে পা খুলে গেছে এবং এরা যারা জীবিত বেঁচে আছে কত হাজার প্রাণ হারিয়েছে সেটা পর্যন্ত আমরা জানি না। এই ধরনের মানবতা বিরোধী অপরাধের জন্য যারা দায়ী, মিনিমাম তো ভাই 10 বছর তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। এদিকে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলাদা অভিযোগ দায়ের করে তার পরিবার। একদম গলির ভিতরে, রাস্তার মানে মেইন রোডেও না, নিরস্ত্রভাবে আমার সন্তানটাকে গুলি করে মারা হয়েছে। যারা কমান্ডটা মেনে নিয়ে গুলি করছে তারা এবং যারা হুকুম দিছে তারা, এই প্রত্যেকের সাজাটা চাই। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, দ্রুততম সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হবে, নিশ্চিত করা হবে ন্যায় বিচার। যখনই আদালত বসবেন দ্রুততম সময়ের মধ্যে যে অপরাধ বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে সংঘটিত হয়েছিল, সেই অপরাধের যারা পারপিট্রেটর তাদেরকে আমরা আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করতে পারি। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা, গুম ও মানবতাবিরোধী অপরাধের 51টি অভিযোগ দায়ের করা হয়েছে। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা।
11 পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া পরিদর্শক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় আয়োজিত দরবারে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরে তিনি সব পদবীর সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন এবং আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি তিনি বগুড়া সেনানিবাসে আয়োজিত সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা 2024-এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় জিওসি 11 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া জিওসি খালেদ আল মামুন, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, সেনা সদর ও বগুড়া এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ তহবিলে 11,69,84,420 টাকা সংগ্রহ হয়েছিল। 22 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত টিএসসিতে সরাসরি বা ব্যাংক অ্যাকাউন্টে এসব অর্থ দান করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে এসব তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান। তিনি জানান, এর মধ্যে ত্রাণের জন্য খাদ্যপণ্য ও শিশুদের দুধ সহ বিভিন্ন জিনিস কেনার কাজে 1,78,33,000 টাকা ব্যয় হয়েছে। বর্তমানে জমা রয়েছে 9,91,00,000 টাকা। তার মধ্য থেকে 8 কোটি টাকার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া বাকি টাকা এরই মধ্যে উত্তরবঙ্গে ত্রাণ কার্যক্রমে দেওয়া হয়েছে। দেশের চলচ্চিত্র শিল্পের সামগ্রিক সমস্যা ও সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে 21 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম। এ সময় বক্তারা এই শিল্পকে অন্যান্য শিল্পের মতো পৃষ্ঠপোষকতার দাবি জানান। বলেন, সিনেমা হল সংস্কার এবং এই শিল্পের সংশ্লিষ্ট সবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এছাড়া রাজনৈতিক প্রতিহিংসার ধারা থেকে বেরিয়ে সকল ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে শিল্পের সার্বিক উন্নয়নের ব্যাপারেও জোর দেন ফোরামের সদস্যরা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইসরায়েলে ইরানের হামলার পর বিশ্ববাজারে বেড়ে গেছে তেলের দাম। গতকাল রাতে ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এতে তেল সরবরাহ ব্যাহত হতে পারে, আর সে কারণেই বাড়ছে তেলের দাম। মঙ্গলবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 1% বেশি বেড়ে ব্যারেল প্রতি $74.40 দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম 5% বেশি বাড়তে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয়ক প্রশাসনের তথ্য অনুসারে ইরান বিশ্বের 7ম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। ব্যবসায়ীদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বেড়ে গেলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর প্রভাব পড়বে, আর এতে পরিবহন খরচ বেড়ে যাবে, কারণ বিশ্বে তেল সরবরাহের 20%ই এ পথে হয়। পার্টেক্স খেলার খবর। জয় দিয়েই নারী টি-20 বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। সেমিফাইনাল খেলার আশা নিয়ে দেশ ছাড়া দলটির অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, স্কটিশদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চান তারা। শারজায় বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। পরাগারমানের রিপোর্ট। বিশ্বকাপ ব্যর্থতার ইতিহাস থেকে বেরিয়ে এসে দেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে নতুন স্বপ্ন এবার নিগার সুলতানা জাহানারাদের চোখে মুখে। 2014 সাল থেকে টি-20 বিশ্বকাপে অংশ নিলেও বাংলাদেশ নারী দলের সাফল্য বলতে তেমন কিছু নেই। 17 ম্যাচে জয় পেয়েছে মাত্র 2টিতে। সব আক্ষেপ ভুলে এবার প্রথম ম্যাচেই জয় চায় টাইগ্রেসরা। কোনো ওয়ার্ল্ড কাপে তেমন বলার মতো কিছু করতে পারিনি, সো আমাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য যে আমরা চাই যেন এই ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য কাউন্টেবল হয় এবং মেমোরেবল হয়।
প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও পাকিস্তানের বিপক্ষে জয়ে আশাবাদী করে তুলেছে বাংলাদেশকে। স্কটল্যান্ডের সাথে আগে যতবার খেলা হয়েছে সবকটিতেই হারিয়েছে বাংলাদেশ। সেই ধারা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবে জ্যোতি জাহানারারা। পাকিস্তানের এগেনস্টে সবাই অনেক ভালো একটা শেপে দেখেছে এবং সবার ভিতরে যে এনার্জি বা ম্যাচ জেতার যে ক্ষুধা বা বলবো যে প্রত্যেকটা প্লেয়ার একজন একজনকে যেভাবে ব্যাক করেছে মাঠে, ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে, ভালো একটা স্কোর দাঁড় করেছিল, বলাররা অনেক ভালো বেশি আমি বলবো ব্যাকআপ দিয়েছে, ফিল্ডাররা তো অসাধারণ করেছে। সোফার সব কিছু মিলে যদি আমি চিন্তা করি টিম অনেক ভালো একটা পজিশনে আছে রাইট নাও এবং স্কটল্যান্ডের এগেনস্টে সবাই রেডি, বলবো জয়ের জন্য আমরা মাঠে নামবো। এবারের বিশ্বকাপ টুর্নামেন্টে নিজেদের ইতিহাস নতুন করে লিখতে চায় বাংলাদেশ। স্কটিশদের হারিয়েই তার শুরুটা করতে চান টাইগ্রেসরা। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। রাজনৈতিক দলগুলোর সাথে শনিবার থেকে ফের আলোচনায় বসবেন ডক্টর ইউনূস। ৬ সংস্কার কমিশনের অগ্রগতি জানানো হবে। এবং মহালয়া দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। মন্দিরে মন্দিরে দেবীর বন্দনা, কঠোর নিরাপত্তা বলয় র্যাবের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।